দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আবেগ এমন একটি ব্যাপার যা মানুষকে রঙিন করে তুলতে পারে, আবার মানুষকে বর্ণহীন করে দিতে পারে। আবেগ দ্বারা চালিত হলে জীবনের রং বদলে যায়, আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন হয় সুনিয়ন্ত্রিত। আবেগের এমন অনেক বিষয় আছে যা আমরা জানি না, অথবা আবেগের ভালো মন্দ দিকগুলো বুঝতে পারি না। অথচ প্রতিটি মানুষের উচিত আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করা। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় আবেগের নানা ধরন ও আবেগ নিয়ন্ত্রণের উপায়। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশের স্বনামধন্য একজন মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডাক্তার মেখুলা সরকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক, চলতি দায়িত্বে আছেন। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আবেগ, এটা আমরা জানি যে আবেগ মানুষের কাজের পেছনে শক্তি যোগায়, আবার মানব আচরণের ধরন ও প্রকৃতিগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে আবেগ বা অনুভূতির এই বিষয়গুলো। প্রথমে যদি একটু জানতে চাই যে আবেগ আসলে কি, বা আমাদের কোন কোন ধরনের আবেগগুলো আসলে রয়েছে। প্রথম যদি আমি বলি যে আবেগটা কি, আবেগ হলো আমাদের একটা নিজস্ব অনুভূতি। আবেগ বলতে আসলে তিনটা কম্পোনেন্ট রয়েছে। একটা হলো আমি কিভাবে এটাকে দেখছি, এটার একটা হলো যখন হলো কোনো আবেগ আক্রান্ত হচ্ছে তখন আমাদের একটা শারীরিকভাবে এক ধরনের প্রতিক্রিয়ার মতন হচ্ছে। আর একটা হলো আমাদের বাহ্যিক এক্সপ্রেশন। যেমন আমি যদি খুব খুশি হই বা আপনাকে এখন আপনার সাথে কথা বলতে ভালো লাগছে, এটা আমার একটা খুশির ফিলিং দিচ্ছে। এই খুশির ফিলিং বা ভালো লাগার ফিলিং আমি নিজে এটা লেভেল করতে হবে যে এটা আমার একটা কিন্তু ভালো লাগার ফিলিং। এবং এই ভালো লাগার ফিলিংয়ের সাথে আমার কিন্তু একটা শারীরিক এক ধরনের চাঞ্চল্য ব্যাপারটা থাকতে পারে, এবং তার সাথে হলো আমার বাহ্যিক আচরণ। বাহ্যিক আচরণের মধ্যে হয়তো আমি স্মাইল করছি, হাসছি। ঠিক একইভাবে আবার কারোর সাথে যদি আমরা হিংসা বোধ করি বা আমি জেলাস ফিল করি, সেটাও কিন্তু হলো আমি ফিল করতে হবে যে এই পার্সনটাকে দেখলে আমি ডিসকমফোর্ট ফিল করছি। আচ্ছা, তাহলে এই পার্সনটাকে আমার ভালো লাগছে না, হ্যাঁ, আমার একটা নেগেটিভ ফিলিং হচ্ছে, অথবা তার প্রতি আমি হিংসা বোধ করছি। এটা আমি কিন্তু প্রথমে এই যে নিজস্ব অনুভূতি, আমি নিজস্বভাবে এই অনুভূতিকে কিভাবে আমি লেভেল করি। এবং একই সাথে হলো যখন আমি রাগ হব বা হিংসা লাগবে বা খারাপ লাগবে, দেখবেন একটা শরীরের মধ্যে এক ধরনের ফিলিং আমাদের তৈরি হয়, একটা প্রতিক্রিয়া নিয়ে জানান দেয়। এবং একই সাথে হলো যেটা আমাদের একটা বাহ্যিক আচরণ, হয়তো তখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার সাথে নেগেটিভ আচরণ করছি, আপনার সাথে ভ্রু কুচকাচ্ছি, অথবা আপনি আপনার সাথে একটা ফলস স্মাইল দিয়েও রাখতে পারি, যেটা কিন্তু আমি এক ধরনের একটা ডিফেন্স আমি অ্যাপ্লাই করছি আর কি। জি ম্যাডাম, এই যে আবেগ এর আবেগের বিকাশগুলো, আমরা ইমোশনাল ডেভেলপমেন্টের বিষয়গুলো জানি, এটা আসলে কখন থেকে এবং কিভাবে শুরু হয়? আবেগ যেমন হলো, যদি আমরা খুব বেসিক আবেগ বলি, আমাদের খুশি, আনন্দ, আমাদের বিরক্তি, ঘৃণা, আমাদের খুব মুগ্ধ হওয়ার ক্ষমতা, এসবই হলো কিন্তু আবেগের ভিন্ন ভিন্ন নাম। এবং এর মধ্যে আবার আমাদের কিন্তু হিংসা, জেলাসি, এগুলোও কিন্তু আমাদের মধ্যে আছে। উদ্বেগ, বিষণ্ণতা, মন খারাপ, এটাও কিন্তু আমাদের একটা আবেগেরই হলো এক ধরনের বহিঃপ্রকাশ। তো একটা দেখবেন যখন শিশু জন্মগ্রহণ করে তখনই হলো সে যখন মার কাছ থেকে সেপারেটেড হয়, সে কিন্তু এই বাহ্যিক পৃথিবীতে এক ধরনের ভয় পায়। এই ভয়টাও কিন্তু এক ধরনের আবেগ। এবং দেখেন এই ভয়টাকে সে কিন্তু চিৎকার দিয়ে জানান দেয়। হ্যাঁ, মা যখন একটু তার কাছ থেকে দূরে সরে যায় তখন কিন্তু সে কাঁদে, বা নতুন একটা মানুষের কোলে গেলে সে কিন্তু কাঁদে, কারণ সে কিন্তু ভয় পায়। এই যে ভয় পাচ্ছে, এটা কিন্তু তার এক ধরনের আবেগীয় প্রক্রিয়া। কিন্তু আমাদের আরো জটিল জটিল যে আবেগগুলো, হ্যাঁ, যেমন যেটা বলছিলাম আমাদের মধ্যে হিংসা, মিক্সড ইমোশন যেগুলো, সেটা আমাদের আরো পরে আমাদের ডেভেলপ করে। এই যে পারিবারিক পরিবেশ বা মায়ের মানসিক স্বাস্থ্য কি শিশুর ইমোশনাল ডেভেলপমেন্টে কোনো প্রভাবক হিসেবে কাজ করে কিনা? মানসিক স্বাস্থ্য যেমন প্রথমত একটা হলো জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি। যেমন মা যদি খুব উদ্বেগে ভুগে, মা যদি ছোটোখাটো ব্যাপারে ভয় পায়, সেটা কিন্তু শিশুর মধ্যে জেনেটিক্যালি সে ট্রান্সমিটেড থাকতে পারে। আবার এই যে বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি আবেগটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব, সেটার উপরে কিন্তু ডেভেলপ করে যে আমার আবেগের ইন্টেন্সিটি কেমন হবে, কিভাবে আমার ইমোশনাল রেগুলেশনগুলো তৈরি হচ্ছে। তো যে মা হলো একটু সব ব্যাপারে ভয় পায়, সে মা কিন্তু খুব ওভার প্রোটেক্টিভ থাকবে বাচ্চার ব্যাপারে, কারো কোলে দিবে না, সবসময় মনে হয় সবসময় তার ভয় নিয়ে। এই যে তার মানে হলো একটা শিশু দেখছেই কিন্তু, অর্থাৎ মা তাকে যেভাবে দেখাচ্ছে দুনিয়া, সেভাবেই কিন্তু সে হলো পারসিভ করছে। এবং যখনই হলো একটা বাচ্চা খুব ওভার প্রোটেক্টেড থাকবে, তার চ্যালেঞ্জটা কিন্তু সে মোকাবেলা অতটা করবে না, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের জায়গাও তার ঘাটতি থেকে যাবে। কাজে সেক্ষেত্রে মানে মার আচরণ বা মার মানসিক স্বাস্থ্য দুভাবে প্রভাব ফেলে। একটা ডিরেক্টলি প্রভাব ফেলে, আবার মা কিভাবে প্যারেন্টিং স্টাইলটা সে অ্যাডপ্ট করছে, হ্যাঁ, তার সন্তান পালন পদ্ধতিটা কীরকম হচ্ছে। হয়তোবা সে ভীতু ঠিকই, বা ভয় পায় ঠিকই, বা অল্পতে অ্যাংশাস ফিল করে, কিন্তু সে এটা বুঝে যে আমার বাচ্চার সঠিক ডেভেলপমেন্টের জন্য সে হয়তো শুনলো কারো কাছ থেকে যে এটা আসলে যত বেশি বাচ্চাকে অন্যদের কাছে একটু ছাড়তে হবে, ভয় পেলেও ছাড়তে হবে। তো সেটা যদি সে আবার অ্যাপ্লাই করে, যে শিশুকে সেই জায়গাটা সে তার দেয়,
তাহলে কিন্তু তার ঠিকই আবার ওইটা কিন্তু অতখানি তখন আবার প্রভাব অতখানি হবে না এবং আবেগটাকে সে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। জি ম্যাডাম, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা দেখি যে আবেগের একটা অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশ অনেক সময় দেখা যায়, এবং আবেগের বশবর্তী হয়ে অনেকে কিন্তু অনেক ধরনের ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে। তো সেই জায়গাটা ম্যাডাম কিভাবে আসলে ব্যাখ্যা করা যায়? আমাদের মাইন্ড কিন্তু দুভাবে চলে। আমরা যদি খুব সাদামাটা ভাবে বলি, একটা হলো আমার লজিক্যাল মাইন্ড, আর একটা হলো আমার হলো ইমোশনাল মাইন্ড। তো আমাদের যে ইমোশনাল যে মাইন্ড, এটাই কিন্তু হলো মেইন হলো আমার ডিটারমিনেন্ট। হ্যাঁ, আমাদের স্বাভাবিক চলার প্রক্রিয়ার মধ্যে দেখবেন হলো আমরা অনেকে অনেক কিছু বুঝি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরাও রেগে যাই। হ্যাঁ, আমরা একটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, এখন আমাদের কখনই রাগা উচিত না, কিন্তু আমরাও কিন্তু হলো কোনো রাগের ঘটনা ঘটলে, অর্থাৎ হলো আমরা কিভাবে প্রোগ্রামড, এই প্রোগ্রামটা কিন্তু হলো আমার আবেগটা কিভাবে প্রোগ্রামড হয়ে আছে, আমার কিভাবে আমার মাইন্ডটাকে রেগুলেট করে, সেভাবেই হলো আমি কিন্তু অন্যান্যদের সাথে আচরণের জায়গাটা আমরা থাকবো। এবং খুব কম ক্ষেত্রে কিন্তু লজিকটা অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় আমাদের খুব বেশি সচেতন থাকতে হয়। এখন আমি যে আপনার সাথে কথা বলছি, এখন আমার লজিক্যাল মাইন্ডটা অনেক বেশিভাবে কাজ করছে, কারণ আমি অনেক কনসাস আছি। কিন্তু এই কনসাসনেসটা কিন্তু সবসময় এরকম করে আপনার থাকে না। তো যেটা আপনি বলছিলেন যে অ্যাডোলেসেন্ট মাইন্ডের কথা, এই যে আমাদের প্রোগ্রামিংয়ের যে জায়গাটা, এই প্রোগ্রামিংটা কিন্তু চলতে থাকে ছোটবেলা থেকে আমাদের বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে। এবং যখনই হলো অ্যাডোলেসেন্টে এই আবেগের জায়গাটা আমাদের চলতে থাকে, যখন হলো হঠাৎ করে আমরা অ্যাডোলেসেন্ট এজে যাই, আমাদের হঠাৎ করে সাডেন যেমন হলো শারীরিক নানা চেঞ্জ হয়। আপনারা জানেন হলো কিছু হরমোনাল অ্যাক্টিভ হওয়া শুরু করে, আমাদের সেক্স হরমোনগুলা ড্রিভেন হওয়া শুরু করে, অ্যাক্টিভ হওয়া শুরু করে, যার কারণে হলো আমাদের ফিজিক্যাল কিছু চেঞ্জ হয়। এই ফিজিক্যাল চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের যে জিনিসটা দেখা যায় না, সেটা একটা হলো আমাদের বিরাট মেন্টাল চেঞ্জ হয় হঠাৎ করে, যার কারণে বাবা মারা দেখে যে আমাদের খুব পরিচিত সন্তানকে এখন আমরা চিনতে পারছি না। এইখানে যেটা বলছিলাম যে আমাদের আবেগের যে তার যে ইন্টেন্সিটি, এটা অনেক ক্ষেত্রে এটা কিছুটা হরমোনাল ফ্যাক্টরের সাথে রিলেটেড। এবং এই যে তার পরিবর্তন হলো, তার দেখবেন যে তারা খুশি হলে অনেক বেশি খুশি হয়, তারা আনন্দ পেলে অনেক হয়, তারা রাগ হলে অনেক খুশি হয়। হ্যাঁ, এবং এই যে আবেগের যে তালমাটাল একটা অবস্থা, এটা কিন্তু বেশ প্রায় পোস্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্তই চলতে পারে। দেখবেন যে কারোর সাথে যদি সে ভালো লাগে, সে ভালো লাগার জন্য সে একদম অনেক কিছু বাঘের চোখ নিয়ে আসতে পারবে। হ্যাঁ, কাজে এখানে সে তার, এবং একই সাথে এই যে বয়সটা, এই বয়সে সে আবেগ নিয়ন্ত্রণ করার জন্য যে পরিপক্কতা থাকার দরকার, কারণ সে অত লাইফের কনসিকুয়েন্স জানে না যে আমি একটা কাজ করলে এটা আমার আসলে পরবর্তীতে কি পদক্ষেপ হবে, এই জায়গার ওই মেন্টাল জায়গাটা তার থাকে না, নৈতিক জায়গা অতখানি স্ট্রংলি ডেভেলপ করে না, রাইট রং সেন্সগুলো খুব বলবো হলো সাদা কালো থাকে। হ্যাঁ, যে এটা ভালো এটা খারাপ, মাঝখানে যে একটা বড় গ্রে এরিয়া আছে, এ সম্পর্কে তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে না। কাজে যখন আমরা কোনো ডিসিশন নিব, ডিসিশনটা একই সাথে আমাদের ইমোশনকে আমরা গ্র্যাটিফাই করতে চাই, আবার একই সাথে আমরা কনসিকুয়েন্সও বিবেচনা করে অনেক ক্ষেত্রে করি। কিন্তু যেটা বললাম, সব ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা মানে সচেতন থাকি না। যেমন আমাদের হয়তো কোনো কারণে খুব রাগ হলো, আমি চাকরি ছেড়ে দিলাম। হ্যাঁ, কিন্তু এটা আসলে কি হলো, তখন আমরা বন্ধুর সাথে আমরা ঝগড়া করে আমরা মানে সম্পর্ক নষ্ট করে ফেললাম আর কি। তো এটা আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই যে যেহেতু ইমোশনটা করতে পারি না, এই ব্যাপারটাই শিশুদের, মানে শিশু স্পেসিফিক্যালি অ্যাডোলেসেন্ট এজে তার খুব তীব্রতম হয়। এবং যেহেতু সে আবার লাইফেরও নানা নতুন নতুন বিষয়ের সাথে সে সম্মুখীন হয়, যেহেতু তার একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স হয়, সে তার মতন করে স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়, যেটার সাথে তার বাবা মার সাথে কনফ্লিক্ট লাগে, সে হয়তো কোনো সম্পর্কের মধ্যে করতে চায়, সেই জায়গাটাতে তার একটা প্রবলেম হয়। হ্যাঁ, কাজে যেহেতু সে কনসিকুয়েন্স জানে না, ম্যাচুরিটি থাকে না, লাইফের বাস্তব জায়গা সম্পর্কে অত বেশি ধারণা থাকে না, আর কাজে খুব স্বাভাবিকভাবে আবেগের নিয়ন্ত্রণের জায়গাটা তার কম থাকে, যার কারণে আমাদের এই বাচ্চাদের মধ্যে আমাদের দেখে থাকি যে কিছুটা ভুল পথে চলে যায়, কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে যায়, আবার একই সাথে তাদের আইডেন্টিটি নিড, যেটা আত্মপরিচয় সংকটের ব্যাপারটা থাকে, আইডেন্টিটি তৈরি করতে চায়, কাজে খুব ইজিলি ইনফ্লুয়েন্সড হয়। হ্যাঁ, যারা তাদেরকে আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করছে, বিশেষ করে পিয়ার গ্রুপ। হ্যাঁ, কাজে ওরাও তো ইম্যাচিওর থাকে। কাজে এই যে একটা হয়তো নেশা করতে আমার মনে হলো যে নেশাটা বন্ধু বান্ধবরা নিচ্ছে, এই নেশাটা করলে বন্ধু বান্ধবদের সাথে একটা সম্পর্ক জায়গাটা আমাদের ভালো তৈরি হতে পারে। হ্যাঁ, বা তার সাথে আমি একটা হিরো হতে পারি। কাজে সেটা আবার এটার প্রতি আগ্রহযোগ্য, কেন এই যে কনসিকুয়েন্স যদি বিবেচনা করে এটা নিয়ে নিচ্ছে, কিন্তু একটা সম্পর্কের মধ্যে জড়ালো, খুব ভালো লাগলো তাকে, কিন্তু বাবা মা হয়তো দিচ্ছে না, তাহলে আমি সম্পর্কটাকে আমি যাওয়ার জন্য তাকে তার হাত ধরে আমি চলে গেলাম। হ্যাঁ, কিন্তু এটা পরবর্তীকালে এটা কি হবে না হবে সেটা আমি অতটা জানি না। এবং একই সাথে তাদের মধ্যে একটা খুব ফ্যান্টাসিটা অনেক প্রিডমিনেন্ট থাকে। ফ্যান্টাসি মানে হলো যেটা আমরা নিজেরা বাস্তবভাবে আমরা যেটা অ্যাচিভ করতে পারি না, সেটা আমরা কল্পনার মাধ্যমে করি। এটা এই বয়সে হলো অনেক বেশি থাকে, তো নানা কারণে অনেক টেন্ডেন্সি আসলে দেখা যায়। হ্যাঁ, সেলফ হার্ম থাকে হলো যখন হলো আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে না। একটা হলো কি, যখনই আমাদের কোনো কারণে উদ্বেগ হয়, ডিপ্রেশন হয়, এটা খুব মানে ইমোশনাল অ্যারাউজাল হয়, এটা খুব ওভারওয়েলমিং এক ধরনের ফিলিং, এবং এটা কিন্তু বেশ একটু আনকমফোর্টেবলও। হ্যাঁ, তো এই ডিসকমফোর্টটাকে
সে কমানোর জন্য নানা রকমের স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে। এর মধ্যে একটা স্ট্র্যাটেজি কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ স্ট্র্যাটেজি আমরা বলবো হলো অনেক ক্ষেত্রে আমরা ভুল স্ট্র্যাটেজি হয়, হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে আমরা বড়রাও করে থাকি। আপনার প্রতি অনেক রাগ হলো, আমি রাগটা চিৎকার করে আপনার সাথে একটা বকা লাগালাম, এটাও এটাও একটা রং স্ট্র্যাটেজি, হ্যাঁ, কারণ আলটিমেটলি আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট করছে। তো এটা দেখা যায় যে যেটা বললাম যে যখন হলো আবেগের ওভারহার্ম হয়, এক একজন এক এক রকমের করে, তো অনেকে হলো কিন্তু মানে সেলফ হার্ম করে, হাত কাটে, ব্লেড দিয়ে হাত কাটে, এবং যখন কাটে তখন কিন্তু সে বলে যে আমি রিলিভড হলাম, সে কিন্তু ব্যথা পায় না, হ্যাঁ, এবং হলো যখনই দেখে যে একটু রিলিভড হলো, সে যখনই হলো তার ইমোশনাল অ্যারাউজাল হলো, সেই স্ট্র্যাটেজিটা সে অ্যাডপ্ট করে। কাজে অনেক বাচ্চার মধ্যে আমাদের এই সেলফ হার্মের জায়গাগুলো আমরা দেখে থাকি। জি ম্যাডাম, আবেগ নিয়ন্ত্রণটা আসলে কেন প্রয়োজন? আমরা তো অনেক বিষয়টা শুনলাম যে এই নিয়ন্ত্রণটা আসলে কিভাবে কেন প্রয়োজন এবং কিভাবে করা যায়, যে একদম শুরু থেকে। আবেগ কিন্তু ড্রিভেন করে, মানে প্রোগ্রাম আমরা হয়ে থাকি, এবং আবেগটাকে ডিটারমিন করে আমি কার সাথে কি আচরণ করব, কি সিদ্ধান্ত নিব। কাজে সেই জায়গাটাতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যদি পুরোপুরি হলো আবেগ বশবর্তী হয়ে ব্যাপারটা নেই, আপনি যেটা বলছেন যে নিয়ন্ত্রণের জায়গাটা, সেখানে কিন্তু আবার লজিক আমার আসছে। কতখানি আমি লজিকের জায়গাটা নিয়ে আমি যত সঠিক সিদ্ধান্ত আমি লাইফে নিব, তত আমার লাইফটা স্ট্যাবিলিটির দিকে যাবে, এবং তত আমি হলো ঝামেলা আমার কম হবে, এবং হলো আমি ততখানি মেন্টাল পিস, যেটা কারণ আমাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আমরা কেমন থাকবো। তো যখনই হলো আসলে কেউ মানে যেটা বললেন যে আমি যদি পুরোপুরি আবেগ দ্বারা চালিত হই, হ্যাঁ, কাজে সেখানে আবেগে যেহেতু লজিক জায়গাটা থাকে না, এটা কিন্তু সিদ্ধান্তটা ঠিক নাও হতে পারে। আমি যদি একটা কিছু কাজ করার ক্ষেত্রে আমি যদি অনেকগুলো কনসিকুয়েন্স বিবেচনা না করি, হ্যাঁ, এটা আমার হতে পারে, এবং এই কনসিকুয়েন্সগুলা আমি যে ঝামেলাগুলো হতে পারে সেটাকে আমি মিট করার জন্য আমার ক্যাপাবিলিটি আছে কিনা, আমার রিসোর্স আছে কিনা। যদি ভাবে হ্যাঁ আছে, এটা আমি পারবো, বা এটা এমন কোনো বড় ব্যাপারটা হয় না, আমি ম্যানেজ করতে পারবো, তাহলে কিন্তু সে করতে পারে, অসুবিধা নেই, রিস্ক টেক করতেই পারে। কিন্তু আমি জানি যে এটা এমন একটা ঝামেলার মধ্যে পড়বো, আমার কিন্তু এটা মিনিমাম রিস্ক আমার 100%, এটা আমার লাইফের একদম মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কিন্তু আমরা নিব না। কিন্তু যে হলো আবেগ খুব প্রবণ, মানে নিয়ন্ত্রণ করে না, এই যে বললাম যে লজিক অ্যানালাইসিস, হ্যাঁ, এই জায়গাগুলো তার কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা শুধুমাত্র আমাদের লাইফের ডিসিশন মেকিং না, আমাদের সম্পর্কের ক্ষেত্র, আমাদের বন্ধু বান্ধবের সাথেও, হ্যাঁ, যে তার সাথে আমার একটা কাজ করতে ভালো লাগলো, আমার বন্ধু চাইলো না, হ্যাঁ, কিন্তু আমার এই ভালো লাগাটাকে আমি প্রায়োরিটি দিলাম, তখন কিন্তু তার সাথে আমার কনফ্লিক্ট হবে, হ্যাঁ, এবং হলো আলটিমেটলি দেখা যাবে যে আমি একটু বন্ধুবিহীন, অন্যদের কাছে আমি স্বার্থপর হিসেবে পরিণত হচ্ছে, যে ওর নিজের সুবিধা দেখে, মানে ওর নিজের আবেগের সুবিধা দেখে, ওর মন যা চায় তাই করতে চায়। তো সেটা হলে আমি তো আসলে আইসোলেটেড হয়ে যাচ্ছি, দিন শেষে কিন্তু আমি লোনার। কাজে আমাদের আবেগ নিয়ন্ত্রণ হলো সব ক্ষেত্রেই আমাদের লাইফের জন্য প্রয়োজন। যে যত ভালোভাবে আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে, লাইফটা একটা বড় পথ চলা, এই বড় পথ চলাতে সে তত সামনে যাবে। জি ম্যাডাম, শিশুর আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে বাবা মার ভূমিকাটা আসলে কেমন হতে পারে, বা তারা কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, এখানে শিশুর আবেগের ক্ষেত্রে বলবো হলো বেশিরভাগ ভূমিকাই হলো বাবা মার। শিশু কিন্তু নিজে থেকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। শিশুরা মানে মন চলে যেভাবে, যে সে যে কাজটি করে, সে কাজটি বাবা মা কিভাবে আসলে রেসপন্ড করে তার উপরে ডিপেন্ড করে সে কতটুকুন সে এটাকে ইন্ডালজ করবে না করবে না। অর্থাৎ হলো সে একটা কোনো কারণে তার আবেগ আক্রান্ত হলো, কোনো কারণে অ্যাংজাইটি হলো, সে জেদ করলো, সে রাগ হলো, হ্যাঁ, এই রাগটা সে প্রকাশ করলো কারণ সে মোবাইলটা চাচ্ছে। এখন আমাকে যদি মোবাইলটা দিয়ে দেয়, তার মানে হলো আমার আবেগটার অ্যারোজালটা কমে গেল, আমার জেদও কমে গেল, রাগ কমে গেল। এখন তার মানে হলো আমি যদি রাগ করি, জেদ করি, এটা তাহলে আমার একটা স্ট্র্যাটেজি, আমি চেয়েছি, আমার ভেতরে আমার চেয়েছি, আমি মোবাইলটা আমার খুব মানে পছন্দ হচ্ছে, এখন হলো আমি চাই, এখন আমাকে যখন দিয়ে দিচ্ছে তখন আমার অ্যারাউজালটা কমে গেল, এবং আমি বুঝলাম যে রাগ করলে এমনি নর্মালি যে মাকে বললাম যে তুমি আমাকে একটু মোবাইলটা দাও, সে দিল না, কিন্তু আমি যখন জেদ করলাম, রাগ করলাম, তখন সে দিল। এরপরে সে দেখা গেল যে আমি তাহলে এই স্ট্র্যাটেজিটা আমি অ্যাডপ্ট করে ফেললাম, এবং আমি কিন্তু আস্তে আস্তে করে আরও রাগ বাড়ালাম। এরপরে যদি আমাকে দেখালাম যে আমি সারা রাত মোবাইল ধরছি, সেটা তখন দিচ্ছে না, তখন আমি আরও ভাঙচুর করা শুরু করলাম। তা ভাঙচুর করে তখন সে দেখলো, তখন তাকে আবার দিচ্ছে। তার মানে একটার পরে স্ট্র্যাটেজি সে মনে করছে এই লাইনের স্ট্র্যাটেজি যাচ্ছে। তার মানে দেখেন হলো প্রথম থেকেই যদি মা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করলো বলেই, তার এই যে জেদটাকে প্রশ্রয় দিল বলে, ভুল আবেগকে প্রশ্রয় দিল বলেই, সে কিন্তু আস্তে আস্তে এই ভুল স্ট্র্যাটেজিগুলো অ্যাডপ্ট করলো। এত সব চিন্তা ভাবনা করে না, কিন্তু সাধারণত সে বাচ্চা দেখে যে আমি এ আচরণ করে কিন্তু মা যেটাতে আমাকে প্রশ্রয় পাই বা যেটাতে আমার ডিমান্ড ফুলফিল হয়, সেটাই সে করবে। কাজে এক্ষেত্রে যদি প্যারেন্টস একেবারে হলে এটা ইগনোর করতো, করুক না, চিল্লাচিল্লি রাগারাগি করুক, না খেয়ে থাকুক একদিন, হ্যাঁ, তাতে বাচ্চা যদি বুঝে যে আমি যে এত রাগারাগি করলাম, আমি যে না খেয়ে থাকলাম, তাতে তো আমার কোনো লাভও হলো না, আমি খাবারও কোনো কিছু হলো না, মা কোনো আলগা আদরও করলো না,
আর হলো আমি মোবাইলটাও পেলাম না, তাহলে 1 দিন 2 দিন 3 দিন করবে বাচ্চাটা, এরপরে কিন্তু কমে যাবে। তার মানে হলো আবেগটাকে সে মেনে নিল, কিন্তু তার মানে আমার যা চাবো আমি সবকিছু পাবো না। এবং হলো এটাকে যে মেনে নেওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু হলো প্যারেন্টসের কাছ থেকে আসতে হবে। এবং হলো যেটা বললাম যে আবেগের অন্যতম জিনিসের ব্যাপার হলো যে শুধুমাত্র আমার মানে পার্থিব জিনিস না, লাইফের অনেক কিছু আসবে আমাদের বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে, যেটা আসলে খুব আমার ডিজায়ার্ড, নট অনলি ডিজায়ার্ড, অনেক সময় আমি ডিজার্ভও করি, কিন্তু সেটাও আমি পাবো না। হ্যাঁ, এবং আমার ডিজার্ভ জিনিসও আমার চলে যাবে। এবং এই কিছু কিছু জিনিস যে আসলে আমার গ্রহণ করে ফেলতে হবে, মেনে নিতে হবে, কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমি সামনে আগাতে পারবো না। সেই কিন্তু হলো লম্বা পথের ঘোড়া। হ্যাঁ, সেই হলো অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবে। কাজে এই মেনে নেওয়ার প্রক্রিয়াটা আমাদের অন্যতম এক ধরনের মানসিক প্রক্রিয়া। কাজে আমাদের যখন হলো মেনে নেওয়া মানে হলো যে জিনিসটা আমি পাচ্ছি না, এই যে আমি কষ্টটাকে আমি গ্রহণ করলাম, আমার কষ্ট হলো 2 দিন আমি কষ্টের মধ্যে দেখলাম, এটা হলো আমার ব্রেন এটাকে অ্যাডাপ্ট করতে শিখলো। হ্যাঁ, এবং দেখা যাবে যে পরবর্তীকালে যখন আমি আর না পাওয়াগুলা এতখানি কষ্ট দিবে না। হ্যাঁ, সে আমাকে আগের মতো দিবে না। এই যে ইমোশনাল রেগুলেশন হয়, সেটা যদি আমি ছোটবেলা থেকে আমার প্যারেন্টস এই জায়গাটা যখন দিচ্ছে না, প্যারেন্টস একটা পুতুল চেলাম পেলো না, আমি একটা বন্দুক চেলাম পেলো না, দিল না বাবা মা, কাজে সেখানে যে সে এই যে অ্যাকসেপ্ট করে ফেললো যে আমি আসলে পেলাম না, মেনে নিব, আমি বড় হলে হয়তো আমি কিনবো, কিন্তু এই পর্যন্ত তো আমি মেনে নিলাম, তাহলে আমার ইমোশনটাকে আমি রেগুলেট করতে শিখলাম। এটা এন্টায়ারলি ডিপেন্ড করে হলো আমাদের প্যারেন্টসের জায়গায়, এবং হলো কিছুটা এন্টায়ারলি মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকের ইমোশনাল অ্যারোজাল অনেক হাই, যে জেনেটিক্যালি তার অনেকখানি হাই, কারণ সে একটু বেশি জেদ করবে, সে বেশি রাগারাগি করবে, কিন্তু স্টিল সেটাও যদি হলো প্যারেন্টস একদমই হলো এটাকে ইগনোর করতে পারে, তাহলে কিন্তু তার আবেগ সে রেগুলেট করতে পারবে, মেনে নেওয়ার জায়গাটা তৈরি হবে, এবং পজিটিভ যখন সে কাজগুলো করবে সেটাতে যদি রিনফোর্স করে, তাহলে কিন্তু সে আবার সেই কাজটি বেশি, মানে বাচ্চাদের একটা বৈশিষ্ট্য হলো যে বিহেভিয়ার আপনি তাকে মনোযোগ দিবেন সে বিহেভিয়ার সে বাড়াবে। এই মনোযোগ আসতে পারে হলো আপনি তাকে তার ডিমান্ডটা ফুলফিল করতে পারেন, তাকে আপনি সমালোচনা করতে পারেন, বকা লাগাতে পারেন, অর্থাৎ দুভাবে আপনি হতে পারে। কাঙ্ক্ষিত বিহেভিয়ার আমি যদি নজর দেই, প্রশংসা করি, তাহলে সেটা বাড়বে। আর অনাকাঙ্ক্ষিত বিহেভিয়ারকে যদি আমি সমালোচনা করলেও বাড়বে, আবার হলো বকা লাগালেও বাড়বে, বুঝালেও বাড়বে কিন্তু। কাজে এটা কমপ্লিটলি আপনি ইগনোর করেন। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই বিষয়ে আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, টিভির রিমোট হাতে না নিয়ে আরটিভির সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় আবেগের নানা ধরন, আবেগ নিয়ন্ত্রণের উপায়। স্টুডিওতে আছেন ডক্টর মেঘলা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ। ম্যাডাম, আমরা যে আবেগের বিষয়গুলো সম্পর্কে জানছিলাম, একটু যদি জানতে চাই যে অতিরিক্ত আবেগ আমরা দেখি, এবং এটা কি আসলে কোনো মানসিক রোগ কিনা, বা মানসিক রোগের সাথে আবেগের সম্পর্কটা আসলে কেমন? আচ্ছা, মানসিক রোগের সাথে আবেগের সম্পর্ক খুবই গভীর, মানে যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো আমাদের বেশিরভাগ মানে রোগের ক্ষেত্রে কিন্তু আবেগীয় প্রতিক্রিয়া হবেই। হ্যাঁ, এবং কিছু রোগ আছে আবেগেরই রোগ। ইভেন আমাদের যদি অ্যাংজাইটি, উদ্বেগজনিত রোগ হলো সবচেয়ে বেশি প্রিভেলড আমাদের বাংলাদেশে, উদ্বেগ বা ডিপ্রেশন যদি আপনি বলেন, এই দুটোই কিন্তু আবেগের নাম। হ্যাঁ, কাজে উদ্বেগও এক ধরনের আমাদের ইমোশন, ডিপ্রেশন আমাদের ইমোশন। কাজেই আমাদের যে কোনো ধরনের প্যানিক অ্যাটাক বলেন, হঠাৎ করে মৃত্যুভীতি হয়, একদম মনে হয় এখনই মারা যাব, ভয় লাগে, এই যে আমাদের সাংঘাতিক ভয় একটা আবেগের নাম। হ্যাঁ, আমাদের সবসময় একটা দুশ্চিন্তার মতন, সবসময় কেমন জানি এক ধরনের মনটা খারাপ লাগে, বিষণ্ণ লাগে, অস্থির লাগছে, সেটাও কিন্তু এসবের আবেগেরই নাম। কাজে আমাদের হলো সবচেয়ে বেশি সাইকেট্রিক যে প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে, সেটা কিন্তু আবেগীয় নানা রকমের সমস্যা নিয়ে আমাদের আসে। আর একটা হলো যে আপনি যেটা বলছিলেন যে অতিরিক্ত আবেগ, এই অতিরিক্ত আবেগের একটা মানে যেটা বললাম, অতিরিক্ত যদি উদ্বেগ হয়, অতিরিক্ত ভয় হয়, সেটা তো অবশ্যই একটা আবেগের ব্যাপার। আর একটা আছে একেবারে হলো পুরোপুরি হলো আবেগীয় রোগী। হ্যাঁ, এটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার। এটাকে হলো আমাদের মুডটা হাই হয়ে যায়। হ্যাঁ, তখন হলো অতিরিক্ত আবেগ, মানে আমাদের তখন এই যে ভালো লাগলে যে কাজগুলো করতে ইচ্ছা করে সেটাই সে করে, কিন্তু অনেক বেশি পরিমাণে। হ্যাঁ, যেমন ভাষণ ভালো লাগলে আমরা একটু কথা বেশি বলি, আমরা একটু সাজগোজ বেশি করি, কিন্তু এটা অল্প সময়, 1 ঘন্টা 2 ঘন্টা, বা ধরলাম হাফ ডে অথবা 1 ডে, কিন্তু এক্ষেত্রে 1 ডেও সাধারণত থাকে না। আর এক্ষেত্রে হবে কি, সে টানা অন্তত অ্যাটলিস্ট 7 ডেজ তার থাকবে, এবং হলো তার দেখা যাচ্ছে যে এই ইন্টেন্সিটিটা অনেক হাই, মানে প্রচণ্ড ওভার অ্যাক্টিভ থাকবে, প্রচণ্ড কথা বলবে, জিনিসপত্র দিয়ে দিবে, প্রচণ্ড খরচ করবে। হ্যাঁ, নিজেকে ইভেন হলো তাকে কোনো কিছু বাধা দিলে সে ভায়োলেন্ট হয়ে যাবে, রেগে যাবে। তবে এই বাইপোলার ডিসঅর্ডারের যে মুড, যেটা ম্যানিক এপিসোড নিয়ে আসে, সেটা সময় যে খুব বেশি তা না। আমাদের সবচেয়ে বেশি আবেগের যে সমস্যাগুলো নিয়ে কাজ করে, প্রথমত হলো বিষণ্ণতা নিয়ে আসে,
এবং হলো আমাদের মানে উদ্বেগজনিত রোগ নিয়ে আসে। এই ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটা আসলে কেমন হয়, এবং একটু যদি আমরা জানতে চাই, রাগের কথা বলছিলেন, রাগ কি আসলে স্বাভাবিক আবেগ কিনা, বা অনিয়ন্ত্রিত রাগ আমরা সবসময় দেখতে পাই, কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা আচ্ছা, যায়? প্রথমত রাগ কিন্তু স্বাভাবিক আবেগ, হ্যাঁ, এবং হলো রাগের একদম অপ্রয়োজন তাও না। রাগ আমরা কেন করি? রাগ আমি এই জন্যই করি যে তোমার এই আচরণটা আসলে আমার লাগেনি, কিন্তু এই আচরণটা যাতে ভবিষ্যতে তুমি না করো, কারণ এটা আমার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বা আমাকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই জন্যই তো আমরা হলো রাগ প্রকাশ করে থাকি। বলা হয় রাগ একটা স্বাভাবিক আবেগ, এবং কিন্তু কোনখানে এবং হলো কোন জায়গায় কতটুকু কিভাবে রাগ প্রকাশ করছো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট। অর্থাৎ হলো আপনার কোনো আচরণ আমার ভাল লাগলো না, বা আমার কোনো আচরণ আপনার ভাল লাগলো না, যেটা আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি আমার সাথে সম্পর্ক রাখতে চান, হ্যাঁ, এটা দেখছেন যে আমি যদি কনস্ট্যান্টলি এভাবে আপনার সাথে আচরণ করি, সেটা আপনাকে সম্পর্কটা রাখা সম্ভব হবে না। এই জন্য আপনি ইনসিকিউর ফিল করছেন, আপনার এটার জন্য আপনি ডিস্ট্রেস ফিল করছেন। কাজে আপনি দেখলেন যে তখন আপনি আমার সাথে একটা আউটবার্স্ট করলেন, হ্যাঁ, আউটবার্স্ট করলে কিন্তু আসলে হলো আপনি রিলিজড হলো, আপনার অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ রেগে গেল, কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেল, সেটা কিন্তু আপনি চাচ্ছিলেন না। হ্যাঁ, কিন্তু আপনাকে হলো যদি ব্যাপারটা এমনও হয় যে হ্যাঁ আপনি রাগটা প্রকাশ করলেন, আপনি খুব একটু ফার্মলি একটু শক্ত গলায় বললেন যে আসলে ম্যাডাম এই জিনিসটা আপনি অনেকদিন ধরে হচ্ছে, এটা আমি আসলে আমি এটা ঠিক মতন করে, অর্থাৎ আমার সেলফ এস্টিমটা ঠিক রেখে আপনি কিন্তু ঠিকই আমি কিন্তু বুঝলাম যে আপনি একটু আমার সাথে মেসেজটা কনভে করলেন, আপনি আমার সাথে কোনো ব্যাপার হয়েছেন, তাহলে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। হ্যাঁ, তার মানে হলো, এবং এটা তখনই করতে পারবেন যখন আপনার এই নিজের প্রতি কন্ট্রোল, রাগটাকে নিয়ন্ত্রণ করার জায়গাটা, হোল্ডটা, এটা আপনার খুব ভালোভাবে ব্যাপারটা থাকবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় যখনই আমরা খুব রাগত অবস্থায় থাকি, তখনই হলো ওই সময় আমরা প্রকাশ করে ফেলি। যখন আপনি ওই সময় প্রকাশ করবেন, কখনো আপনার লজিক কাজ করবে না। এবং যখন আপনি খুব অ্যাগ্রেসিভ হইতে প্রকাশ করলেন, আমি কিন্তু অতখানি অ্যাগ্রেশন হওয়ার মতন হয়তো অপরাধও আমি করিনি। কাজে আমি কিন্তু মনে করলাম যে তাহলে উনি ঠিকই আছে, ওনার সাথে এই আচরণ করা ঠিকই আছে, কারণ ওনার ব্যবহার তো খুবই খারাপ। হ্যাঁ, কিন্তু আসলে হলো আপনার কিন্তু ঠিক ওই লেভেলে আপনার ব্যাপারটা না। কিন্তু আপনি যদি এই রাগটাই মানে একদম ইমোশনাল অ্যারাউজাল ওই অবস্থাতে না থাকার পরে, যে অবস্থাতে আপনি আমার প্রতি রেগে আছেন, আপনি যদি ঠান্ডা, যখন আপনার রাগটা কমে গেল, যেমন আমি আর আপনি কথা বলছেন, এখন আমাদের একটা ব্যালেন্সড ওয়েতে কাজ করছে, আমাদের একই সাথে আমার মধ্যে ভালো লাগার জায়গা আছে, আবার একই সাথে আমার লজিক প্রিভেল করতেছে, মানে কতটুকুন কি বলবো না বলবো সেটুকুন কিন্তু আপনার সাথে আমার দুজনেরই একটা জায়গায় একটা ব্যালেন্স রয়েছে, যার জন্য আমাদের একটা সুন্দর মতন কথা ব্যাপারটা হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই জায়গাটা আমরা সবসময় এত সচেতন ব্যাপারটা অনেক সময় নাও থাকতে পারি। তার মানে হলো আমাদের যখন আমরা একটা কোনো এক্সিকিউশন হয়, সেটা আমাদের একই সাথে আবেগীয় প্রক্রিয়া চলে, আবার হলো লজিক্যাল মাইন্ড, এই দুটার সাথে করে। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা অত সচেতন থাকি না, আমাদের ইমোশনাল মাইন্ডটা আপার হ্যান্ড নেয়। হ্যাঁ, তো ইমোশনাল মাইন্ড যদি অনেক বেশি আপার হ্যান্ড নেয়, মানে লজিক থাকে একদমই হলে এতটুকু ইমোশন থাকে, তখন কিন্তু একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার যদি যেমন এখন ধরুন 50-50 আছে, অথবা লজিক্যাল মাইন্ডটা একটু বেশি আছে, কিন্তু যদি এমন হতে হয় যে আমার লজিক্যাল মাইন্ডটা একটু নিচে আছে কিন্তু আমার আবেগের জায়গাটা আছে, সেটা কিন্তু অসুবিধা নেই। কিন্তু এই ব্যালেন্সটা যদি অনেক বেশি কম থাকে, তার মানে এটা কিছুটা আপনি যেটা বলছিলেন সেটা কিছুটা একটা চর্চা, অর্থাৎ হলো আমার আবেগকে, আমার ব্রেন কিন্তু আসলে আপনি কিভাবে ট্রেন আপ করেন তার উপরে ডিপেন্ড করবে হলো ব্রেন আপনার ফাংশনিংটা কীরকম করে হবে। কাজে আমি যদি কনস্ট্যান্টলি আমার এই ইমোশনাল আমার যে আবেগীয় প্রক্রিয়াকে, এটাকে আমি কনস্ট্যান্টলি ট্রেন আপ করতে থাকি, যে আমি আসলে এই আচরণে এই ব্যাপারটা আমার করা উচিত, হ্যাঁ, ট্রেন আপ করা উচিত। যখন সবসময় সম্ভব না, কিছুটা যদি আমরা সচেতন থাকি তাহলে আমাদের সম্ভব। আরেকটা ব্যাপার হলো, যেটা খুব রাগের, যেটা বললেন, যখন আমরা খুব রেগে যাব তখন হলো সাথে সাথে আমরা প্রকাশ করবো না। আমরা আসলে চাই হলো আমার জিনিসটা কনভেট হোক, মানে যখন আমি রেগে যাব আমি ওই সময় থামাই দিতে পারবো, দুটা কথা শোনাই দিয়ে আমি শান্তি পেলাম, কিন্তু এটা আলটিমেটলি আমার মানে আসল জিনিস কনভেট হলো না, আমার গোলটা অ্যাচিভ হলো না। তাহলে আমার গোল যদি অ্যাচিভ করতে হয়, যখন আমি রেগে যাব ওই সময় আমি করব না, আমি বলবো হলো যার সাথে আপনি রাখছেন তার কাছ থেকে আপনি সরে যান। হ্যাঁ, কারণ আপনি তাকে দেখলে আপনার কনস্ট্যান্ট স্টিমুলেশন হবে, এবং আপনার কিন্তু এই যে ইমোশনাল অ্যারোজাল হয়, তো ওইটা আমাদের ব্রেন করতে চায় কি, অ্যারোজালটা কমায় ফেলতে চায়। কাজে আমি যেভাবে হোক এটা, কারণ তখন তত লজিক থাকে না, তখন হলো অ্যাগ্রেশন, মানে রাগ প্রকাশ করে ঝাড়ি মারাটা হলো আমাদের সবচেয়ে তখন একটা আরামদায়ক প্রক্রিয়া। তা আমি যদি এখান থেকে আপনার কাছ থেকে সরে যাই, তাহলে কিন্তু আপনার আমার স্টিমুলেশনটা থাকলো না। আমি বলবো সরে যাওয়ার পর আমি নিজেকে যে বলবোই না তা না বললে ব্যাপারটা হয় কি, মনে হয় যে তাহলে তো আমি একটা রিস্কের মধ্যে পড়লাম, ও তো আবার আমার সাথে করবে এরকম। তাহলে আমি এটা বলবো, কিন্তু আমি কিছুক্ষণ ডিলে থিওরি, অর্থাৎ আমি ডিলে করলাম, আমি 5 থেকে 10 মিনিট পরে আমি এটা নিয়ে কথা বলবো, অথবা আমি একদিন পরে কথা বলবো। রাগ কমার পরে তা না, আমি কিছু বলবো, আমি কিছুক্ষণ পরে।
তাহলে আমার ব্রেনকে যখন আমি বুঝালাম, আমি বলবো, তাহলে ব্রেন আশ্বস্ত হলো যে না, এটা আলটিমেটলি হবে। এবং ওই তারপরও দেখবেন একটা অস্থিরতা, মানে না বলা পর্যন্ত শান্তি নেই। তখন কিছুটা তার হলো ব্রিদিং এক্সারসাইজ করতে পারে। ব্রিদিং এক্সারসাইজ করলে আসলে যেটা হয় হলো, যখন আমরা রেগে যাই তখন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভ হয় ব্রেনের। আমি যখন মানে ব্রিদিং এক্সারসাইজ করব, ডিপ ব্রিদিং, লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা ধীরে ধীরে বের করে দেওয়া, এটা 10 থেকে 12 বার করে করলাম, তখন দেখা যাবে আস্তে আস্তে করে আবার কমে যাবে। ইভেন আমি বলবো যদি আপনি ব্রিদিং এক্সারসাইজ তখন ঠিকমতো করে যদি নাও পারেন, অনেক সময় ওই সময় অনেকে করতে পারে না, আপনি যদি গুনগুন করে গান মানে একটা রিল্যাক্সিং অ্যাক্ট, তাহলে কিন্তু আপনার হতে পারে, বা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে আপনি ঢুকে যান। কাজে তারপরে যখন আপনার ইমোশনটা কমে যাবে, তখন আপনি তার সাথে আপনার জায়গাটা ফার্মলি প্রকাশ করেন এবং অ্যাসার্টিভ ওয়েতে। অ্যাসার্টিভ ওয়েতে হলো যার সাথে প্রকাশ করছেন তাকে ছোট করে না, ছোট করে কখনো আপনি আপনার কথা পৌঁছাতে পারবেন না। কাজে আপনার, এবং যদি সবচেয়ে ভালো হয় আই বলে বলে, মানে আমি, অর্থাৎ হলো আপনার নুজহাত, আপনার এই কাজটা আমি কষ্ট পেয়েছি, আচ্ছা ভুলটা আপনি করেছেন হয়তো, হ্যাঁ, কিন্তু আপনি যে কাজটা হয়েছে আপনি আমাকে এভাবে বললেন, আমি আসলে এটা হয়তো আমারই হতে পারে, আমারই হয়তো সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু আমি আসলে কষ্ট পেয়েছি, হ্যাঁ। তো এটা কিন্তু তখন আপনার মধ্যে ব্যাপারটা কি হলো, একটু হলো আপনার খারাপ লাগলো, আসলে উনি কষ্ট পেয়েছে, আমি হয়তো ওরকম করে দিতেও চাননি বা দিতে চেয়েছেন, কিন্তু যে পেয়েছেন বা সে যেটা গ্রহণ করলো। কিন্তু আমি যদি প্রথমে বলি আপনি আপনার এরকম করে আচরণটা তো আপনি জানেনই না কিভাবে কথা বলতে হয়, এটা যখন বলবো আপনার সেলফ এস্টিমটা লো করে ফেললেন। লো করলে আপনি, কারণ মানুষ হলো সবচেয়ে নিজেকে ভালোবাসে, কাজে আমি নিজেকে ছোট করে আমি কিন্তু আরেকজনের কথা নিব না। তো এটুকুন হলে দিস আর দ্য স্ট্র্যাটেজি, মানে আমাদের কিভাবে আরেকজন মানুষের সাথে আমি সম্পর্ক মানে মেনটেন করব, আমি লাইফটাকে কিভাবে চালাবো, অল আর স্ট্র্যাটেজি। তাই এই স্ট্র্যাটেজিগুলো যত আমি ম্যাচিওর স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করব, যেটা অন্যের জন্য ক্ষতিকারক না হয়, যেটা লং টার্মে আমার জন্য ক্ষতিকারক না হয়, সে হলো লাইফটাকে তত নিজের গ্রিপে রাখতে পারবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আবেগীয় বুদ্ধিমত্তার কথা অনেক বেশি শুনে থাকি, এই ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা আসলে কি? আবেগীয় বুদ্ধিমত্তা মানে হলো যে আপনার মানে একটা ইন্টেলিজেন্স তো আমাকে অ্যানালাইসিস করতে সাহায্য করে, অর্থাৎ হলো আপনার ভেতরে মনের মধ্যে কি ব্যাপারটা চলছে, হ্যাঁ, সেই জায়গাটা দেখা, অর্থাৎ হলো আপনি, এবং এটা কিছুটা আমি বলবো কিউজগুলা বোঝা, হ্যাঁ। বাইরের দিক থেকে ধরেন আমি একটা ভালো ফেস, কিন্তু আপনার প্রতি আমার একটা ধরনের রাগ আছে, হ্যাঁ, সেই রাগটাকে এখন আপনি আমার বাইরের ফেসটাই বুঝলেন যে আসলে অতি বেশ ভালোভাবেই মানে আমার সাথে ভালো করে করছে। এখন এই যে আপনার প্রতি রাগ আছে, এটা নানা মানুষ আসলে কিন্তু নিজেকে অত হাইড করতে পারে না। আপনি যদি কনস্ট্যান্টলি চলেন, আপনি দেখবেন হলো আমার ভেতরের যে আপনার প্রতি রাগ, আপনার প্রতি এক ধরনের কোনো রকমের একটা ডিসকমফোর্ট, এটা আপনি কোনোভাবে এই যে বুঝতে পারা যে তার মধ্যে এই ব্যাপারটা আছে, তাহলে কিন্তু আপনার মধ্যে অ্যালার্টনেস ব্যাপারটা গ্রো চলে আসবে, হ্যাঁ। এই যে, এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমরা নানাভাবে প্রকাশ করি, মানে আমাদের ইমোশনটাকে প্রকাশ করি। আমি হয়তো বা আপনার প্রতি রাগ আছে, কিন্তু আমি বাইরে থেকে একটা খুব হাসি হাসি ভাব, মানে আপনাকে একটা আপনার প্রতি ভালো ফিলিং এরকম আমি রাখলাম, কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেখানে ঠিকই যে আপনি যদি খুব যে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, তাহলে দেখবেন ওনার হাসিটা আসলে হয়তো আমার সাথে ফেক, হ্যাঁ, বা তার চোখের দৃষ্টিটা বা সবই হাসি ঠিকই আছে, কিন্তু চোখে যেন আই কন্ট্যাক্ট করতে পারছে না আমার সাথে, হ্যাঁ, তার সাথে হয়তো বা কোনো জায়গায় হয়তো বা অন্যদিকে তাকাচ্ছে, তার মানে আমার সাথে কোনো একটা জায়গায় ডিসকমফোর্ট সে আমার সাথে ফিল করে, অথবা ওভারঅল তার মধ্যে এই প্রবলেমটা আছে, হ্যাঁ। কাজে এই যে আপনি বা আমি হয়তো বা বললাম যে আমি খুব রিল্যাক্সড আছি, কিন্তু আমি খুব পা শেক করছি, হ্যাঁ, কাজে আমার বডি ল্যাঙ্গুয়েজেরও শো করবে আমার ইমোশনাল ভিতরের মধ্যে কি ব্যাপারটা চলছে। এই জায়গাগুলো যে বুঝতে পারে, এই কিউজগুলো যে বুঝতে পারে, তাকে আমরা বলি হলে ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল। এখন হলে বলা হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমি যখন আপনার ভেতরের জায়গা বুঝতে পারবো, তখনই কিন্তু আপনাকে ঠিকভাবে রেসপন্ড করতে পারবো। আপনাকে কি আমি আসলে সতর্ক হওয়া প্রয়োজন আপনার প্রতি, নাকি আমি আপনার প্রতি আবেগীয় হয়ে সব কথা বলে দেওয়া প্রয়োজন, আপনি আবার সেই কাছের বন্ধু, এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট আমার লং ইয়ের জন্য। কাজে সে জিনিসটা যে বুঝতে পারে বাইরে থেকে, সেটা কিন্তু এটা একটা চর্চা, এবং এটা হলো যত মানুষের সাথে আমরা মিশবো এবং যত কিউরিসিটি নিয়ে মানুষের সাথে মিশবো এবং সমস্ত ভালোভাবে তাকে অবজার্ভ করব, খেয়াল করব, আমাদের এই ইমোশনাল কিউজগুলো, এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে করে ইন্টেলিজেন্সগুলো তৈরি হয়। অনেক ধন্যবাদ ম্যাম। আমরা নিজেদের আবেগ অনুভূতি জায়গাগুলো অনেক সময় বুঝতে পারি না, সেক্ষেত্রে আত্মসচেতনতা তৈরি করতে এগুলো কিভাবে বোঝা যায়, এবং সাথে আমরা অনুষ্ঠানে যেহেতু অনেকটু শেষ পর্যায়ে চলে এসেছি, কিভাবে আবেগটাও নিয়ন্ত্রণ করব সেই কৌশলগুলো? আচ্ছা, আমি প্রথমে আসি যে আবেগটাকে প্রথমত আমি নিয়ন্ত্রণ করব কিভাবে। যে কোনো ক্ষেত্রে আমরা যখন হলো একটা আমাদের ইচ্ছা হবে, ইচ্ছাটার জায়গায় একটা পজ দেওয়া, স্টপ, হ্যাঁ, এবং হলো আমি যদি দেখি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, তাহলে আমি বলবো হলো সিদ্ধান্তটা আমরা একটু পরে নেওয়া এবং কিছুটা ডিপ ব্রিথ করা, হ্যাঁ, ডিপ ব্রিথ করা, এবং হলো এই কনসিকুয়েন্সগুলো আমরা আসলে একটু হলো
এই যে পজ নিয়ে কনসিকোয়েন্স, এটার ঘটনাটা কি হবে, এই কনসিকোয়েন্সটাকে আমি যে কনসিকোয়েন্স হবে সেটাকে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি এই মুহূর্তে আমার আছে কিনা। হ্যাঁ, কাজে আমাদের যখন খুব ইমোশনাল থাকবো তখন কোনো সিদ্ধান্তটা ওই সময়টাতে নেওয়া এটা আপনারা একদম শিওর থাকেন যে কিছুক্ষণ পরে এই আবেগ আস্তে আস্তে ইন্টেন্সিটি আমাদের কমে আসবে। আমরা যদি প্রতিদিনই হলো এটা এই যে ব্যাপারটা বললাম, এটা যদি আমরা প্রায়শই করি, আমরা কিন্তু আমাদের ব্রেন ট্রেন আপ করে ফেলবে আবেগকে। ব্রিদিং এক্সারসাইজ করা প্রত্যেক দিন, হ্যাঁ, সেটাও হলো আমাদেরকে আবেগের নিয়ন্ত্রণ করতে আমাদের সাহায্য করে। এবং হলো এটা যদি 2 বেলা করে তাহলে এটা সে মানে তা দেখবেন যে অন্তত 1 বেলা বা 2 বেলা যদি সে প্রতিদিন গোসল করার মতন করে, যেমন আমরা সেলফ হাইজিন মেনটেন করি, প্রতিদিন যদি হাঁটে, এনি সর্ট অফ রিদমিক বডি এক্সারসাইজ। আবেগের ব্যাপারটা কি, আমাদের বডি কিন্তু এক ধরনের হলো রিদমের উপরে চলে, হ্যাঁ, একটা ছন্দের মধ্যে, সব আমাদের পুরো ফাংশনিংটা একটা ছন্দ, এবং হলো আবেগীয় প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ছন্দের জায়গা আছে। কাজে আমাদের বডি যদি হলো সেই রিদমিক, যে মানে যদি আমরা নিজে থেকে করি, যেমন রেগুলার হাঁটা কিন্তু একটা রিদমিক বডি মুভমেন্ট, নাচা, আমাদের ব্রিদিং এক্সারসাইজ, এসবই হলো রিদমিক এক্সারসাইজ। এই জায়গাগুলো যে যত বেশি করে করবে তার কিন্তু হলো তখন হলো এই ইমোশনাল রেগুলেশনটা ব্রেন কিছুটা, অর্থাৎ হলো নর্মাল ওয়েতে যেভাবে রেসপন্স করবে তার চেয়ে একটু রেগুলেট করতে তাকে সাহায্য করবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ওই যেটা বললাম, যত মানুষের সাথে সে মিশবে, মানুষের সাথে মিশলে কিন্তু আমরা নানা রকমের আনওয়ান্টেড সিচুয়েশন, আমাদের যেমন খুব ভালো ঘটনা ঘটে, আবার আনওয়ান্টেড সিচুয়েশন ঘটে, এবং আমরা যত বেশি মানুষই আসলে আমাদের লাইফ, হ্যাঁ। কাজে আমাদের যত বেশি মানুষকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, এক একটা মানুষের মন এক এক রকম, আবেগের ধরন একরকম, কাজে সেটা যত আমরা বুঝতে পারবো এবং সেই হিসেবে যত আমরা স্টাইল করতে পারবো, তত হলো কিন্তু আমাদের লাইফ গ্রিপে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে যখন আরেকজন একটা রেসপন্ড করবে, সাথে সাথে আমি মানে একজন রাগই করলো, তাতে সাথে সাথে তাকে ডিসকার্ড না করে, তার মনের মধ্যেও কিন্তু নানা প্রক্রিয়া চলছে, সে হয়তো কষ্টে আছে, সেই জন্য হয়তো রাগ করছে, সেই জায়গাটাও যত আমরা এমপ্যাথেটিক হব, তত হলো আমাদের নিজেদের প্রতিও এমপ্যাথেটিক হওয়া। এবং আবেগ আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকবে, রাগ, হিংসা, বিদ্বেষ স্বাভাবিক বৈশিষ্ট্য। কাজে আমরা অন্যের প্রতি যেমন হলো কাইন্ডনেস শো করব, ক্ষমা থাকবে, আমাদের নিজেদের প্রতিও যেন সে ক্ষমাটা থাকে, আমাদের নিজেদের প্রতিও কিন্তু কাইন্ড হওয়াটা সেটা জরুরি, আমাদের গ্রেটফুল হওয়াটাও জরুরি। এবং হলো আমাদের ওই বিষয়গুলো যখন আমাদের আবেগের জায়গাটা দেখা যায় যে এমন হচ্ছে, যেটা আমাদের এই যে রেগুলার ব্রিদিং এক্সারসাইজ, হাঁটা, যেভাবে আমরা বললাম, এগুলো করে আমরা যদি না পারি এবং আমাদের স্বাভাবিক জীবনযাপনকে যদি বিপর্যস্ত করে, পারফরমেন্সকে নষ্ট করে, তাহলে কিন্তু একটু সাইকিয়াট্রিক হেল্প নেওয়া। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে আজকের আলোচনা থেকে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, বেশি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে হিতাহিত না ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে, তবে সেটা কোনো আবেগ দ্বারা, অর্থাৎ অতিরিক্ত আবেগ দ্বারা যেন পরিচালিত না হয়। হাসি, কান্না, মান, অভিমান, রাগ সবার জীবনে আছে এবং থাকবে, তবে সেটা যেন কোনো মাত্রায় অতিরিক্ত না হয়ে যায়। আসুন আবেগ নিয়ে নিজে সচেতন হই, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি এবং মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুলন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।